সৌমিত্র নয়, আমার আসল প্রতিদ্বন্দ্বী কালী বন্দ্যোপাধ্যায়, বলেছিলেন উত্তম কুমার। কালী ব্যানার্জির অসাধারণ অভিনয় দেখে এমনটাই তিনি বলেছিলেন মহানায়ক। উত্তম কুমারের এমন মন্তব্য করাটা কালী ব্যানার্জির কাছে উৎসাহের মতন ছিল, কারণ উত্তম কুমারকে টক্কর দেওয়ার মতন অভিনয়ে পারদর্শী একমাত্র তিনিই ছিলেন। তবে মহানায়ক তো একজনই হয়, তার জায়গা কি কেউ নিতে পারবে? প্রত্যেকটা দর্শকের মনে একজনই মহানায়ক, কিন্তু কালী ব্যানার্জিও কম ছিলেন না। তার অভিনয় দক্ষতা দিয়েও প্রত্যেকটা মানুষের মনে একটা আলাদা জায়গা করে নিয়েছে। তিনিও তার পরিচয়ে সবার থেকে আলাদাভাবে করে নিয়েছেন। কালীবাবুর নাম শুনলেই মাথায় আসে সেই অযান্ত্রিকের বিমল, কখনো নীল আকাশের নিচে ওয়াংলু, সেই চীনা চরিত্র। আবার সেখানে হাজির হন দাদার কীর্তি গুরুদক্ষিণার সেই সাদা কোঁকড়ানো চুলের বৃদ্ধ। বাংলা চলচ্চিত্রের অভিনেতা কালী বন্দ্যোপাধ্যায়, তিনি নিজেই ইতিহাসের কালিতে লেখা পাতা। কালী ব্যানার্জির জন্ম হয় 1920 সালের 20 নভেম্বর। তখন 10 বছর বয়স। তখন তার বাবা মনীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কলকাতার লেক মার্কেট অঞ্চলে একটি বাড়ি তৈরি করেছিলেন। সেখানে তিনি পেশায় ছিলেন আইনজীবী। কালীবাবু ঠাকুরদা ব্রিটিশ পুলিশ আইনের চাকরি করতেন। ফলে বাড়িতে সবসময় বইত কঠোর নিয়মাবর্তী। কালীবাবুর মাও ভবানী দেবীও এই নিয়ম মেনে চলতেন। কালীবাবুরা 6 ভাই বোন 5 বোন ছিলেন। সন্তানদের পড়াশোনার প্রতি বাবার তীক্ষ্ণ লক্ষ্য ছিল। লন্ডন মিশনারি থেকে প্রাথমিক স্তরে পড়াশোনার পর সত্যভামা ইনস্টিটিউট থেকে কালীবাবু ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাশ করেন। শৈশব থেকেই তার খেলাধুলার প্রতি ছিল ঝোঁক। বড় হয়ে খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। তাই কালীবাবু ছোটবেলায় লুকিয়ে খেলতে গিয়ে প্রাইজও জিতে এসেছিলেন। তবুও তিনি তার বাবার হাতে মার খেয়েছিলেন। 1939 সালে কালীবাবু ঠিক করেন পালি ভাষা শিখে গবেষণা করবেন। কিন্তু সব কিছু বদলে গেল মাসির বাড়ি বাগবাজারে যাতায়াত করার ফলে। পুজোর সময় বাগবাজার, শোভাবাজার, কুমোরটুলি অঞ্চলে যাত্রা হতো। পরিবারের সঙ্গে যাত্রা দেখতে গিয়ে কালীবাবুর মনে হলো সে অন্য জগতে চলে এসেছে। তাকে টানত মঞ্চ, ঝলমলে পোশাক এবং নানান চরিত্র। স্কুলে পড়াশোনার সময়ও তিনি নাটক করেছিলেন। সেই সময় কেদার রায় নাটকে কারভালার চরিত্রে দুর্দান্ত অভিনয় করেন তিনি। যাত্রাই তাকে নিজের ইচ্ছের সাথে পরিচয় করিয়ে দিল। তারপর তিনি বাড়ি থেকে পালিয়ে কখনো নাম লিখিয়েছেন সেনায়, কখনো আবার দিল্লির ওয়্যারলেস হেডকোয়ার্টার্সে গিয়ে মোটা টাকার চাকরিতে জয়েন করেছিলেন। কিন্তু তাতেও তার মন শান্ত হয়নি। অবশেষে তিনি অভিনয় জগৎকেই বেছে নেন। হিরণ্ময় সেনের হাত ধরে বার্মার পথে ছবিতে ভিলেনের চরিত্রে আত্মপ্রকাশ করেন তিনি। তারপর আর ফিরে যেতে হয়নি। তিনি হলেন সকলের প্রিয় কালী বন্দ্যোপাধ্যায়। তিনি সেখান থেকেই তার টলিউডে নিজের জায়গা পাকা করতে শুরু করেন। রোম্যান্টিক যুগেও তাকে দেখা গিয়েছে ভিন্ন ভিন্ন চরিত্রে। নিজের অভিনয়ের মাধ্যমে সকলের মন জয় করেছিলেন তিনি। অযান্ত্রিক ছবিতে দেখা গিয়েছে তাকে ড্রাইভার বিমল হিসাবে। ডাকহরকরায় তাকে দেখা গিয়েছে ডাকহরা চরিত্রে। ঠিক তেমনি লৌহ কপাট ছবিতে দেখা গিয়েছে নরঘাতী ফকির রূপে। আরও একাধিক ছবিতে তিনি অভিনয়ে চরিত্র করেছেন। তিনি সত্যজিৎ রায়ের মণিহারা ছবিতেও দুর্দান্ত অভিনয় করেছিলেন। কিন্তু মহানায়ক উত্তম কুমারের মৃত্যুর পরেই ক্রমশ বদলাতে শুরু করে ফিল্ম ইন্ডাস্ট্রি। কালীবাবুর হাতেও কাজ কমতে থাকে। উপরন্তু মারাত্মক জনপ্রিয়তা তিনি করেছিলেন ঠিকই, তার জন্য তিনি তার পারিশ্রমিকও বাড়িয়ে দিয়েছিলেন। একটি ছবি পিছু তিনি তখনকার দিনে 35,000 টাকা পারিশ্রমিক নিতেন। এমনকি এটা উত্তম কুমারের থেকেও বেশি ছিল এই পারিশ্রমিক। এর জন্য ধীরে ধীরে প্রযোজকরা সরে যেতে শুরু করেন কালীবাবুর পাশ থেকে। তার চাহিদা বদলাচ্ছে। ইন্ডাস্ট্রিতে আসতে শুরু করেছে নতুন ধরনের চিত্রনাট্য এবং নতুন নতুন অভিনেতারা। ফলে দরিদ্র থেকে সংগ্রাম শুরু হলো কালীবাবুর। তার কাজের সুযোগও কমতে থাকে। কিন্তু সেই সময় তার দুঃসময়ে পাশে এসে দাঁড়ালেন অঞ্জন চৌধুরী।
অন্য সংস্থার সঙ্গে তার জন্যে পরিচালনা, গুরুদক্ষিণা, ছোট বউয়ের মতন বাণিজ্যিক ফিল্মেও তিনি কাজ করেছিলেন। তাছাড়া আর তার কাছে উপায় ছিল না। নিজের সারা জীবনে রোজগার যা করেছেন তা তিনি খেয়াল রাখেননি। সংসারের বাড়ির ভাগ নিয়ে অশান্তি চলছিল, বাণিজ্যিক ফিল্মেও বাজিমাত করছিলেন কালীবাবু। তবে বয়সের কারণে তার আস্তে আস্তে স্মৃতিভ্রংশ হতে থাকে, অর্থাৎ তিনি কিছুই মনে রাখতে পারছিলেন না, ফলে ডায়লগ ভুলে যেতেন। তার জন্য অনেক পরিচালকদের কাছে তাকে অপমানিত হতে হয়েছিল। সর্বকালের সেরা এই অভিনেতাকেও অনেক অপমান নিয়েই চলে যেতে হয়েছিল। অবশ্য তার মৃত্যুও ঘটে অভিনয়ের মধ্যে দিয়ে। যেমনটা ঠিক উত্তম কুমার অভিনয় করতে করতেই চলে গিয়েছিলেন, তেমনি কালীবাবুও অভিনয়ের জগতে ছবির অভিনয়ে রেইন মেশিনের বৃষ্টি অনেকক্ষণ ভিজতে হয়েছিল থাকে। তো সেই নকল বৃষ্টিতে ভেজার ফলে তিনি আক্রান্ত হয়েছিলেন ব্রঙ্কো নিউমোনিয়াতে। হাসপাতালে ভর্তি হয়েছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। 1993 সালে 5ই জুলাই তিনি মারা যান। তবুও তার সেরা দক্ষতা, অভিনয় দক্ষতা মানুষের জীবনে চিরদিন ছাপ রেখে যাবে। তার মতন অভিনেতা অনেক কমই আছে। তার অভিনয় সারা জীবন মানুষের মনে দাগ কেটে দিয়ে গেছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফিল্মের